গুড আফটারনুন এভরিওয়ান। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে এপিসির দেখতে পাচ্ছ সবাই বলে তোমরা গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে বলবো। এটা সবাই আমরা ছোট কালে পড়ে এসেছি, তারপরেও আমাদের ইপিসিতে এই লেকচারটা রয়েছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড গ্রিন হাউস ইফেক্টস। তো গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে। তো এই গ্রিন হাউস ইফেক্টের কারণে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে কিরকম যে গ্রিন হাউসের কথা আমরা সবাই শুনেছি বা গ্রিন হাউস দেখেছি কিনা আমি জানি না, যে কাচের তৈরি একটা ঘর যেখানে সূর্যের অধিক তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়ে, কিন্তু এখান থেকে যে ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্যের ভূমি থেকে রিফ্লেক্ট হয়ে যায় সেটা আর যেতে পারে না। তো এই কাচের ঘরে তখন কাচের ঘরটা গরম থাকে। সাধারণত শীত প্রধান দেশে এই ধরনের ঘরগুলো তৈরি করা হয়। তো এই ঘরে তখন কি হয় যে পরিবেশটা গরম থাকে, যে এরকম কাচের একটা ঘর যেখানে সূর্যের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আসতেছে, কিন্তু সেখান থেকে ঠিক এরকম যে মাটি থেকে অ্যাবজর্বের পরে যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য রিফ্লেক্ট হচ্ছে সেগুলো আসলে আর যেতে পারে না। তো যার কারণে এই ঘরটা গরম থাকে, শীত প্রধান দেশে করা হয়ে থাকে। কিন্তু যখন আমাদের পলিউশনের কারণে পুরো সারফেসটা অর্থাৎ আমাদের পৃথিবীর চারপাশে এই ছবিটার মতো এরকম একটা আবরণ সৃষ্টি হচ্ছে গ্যাসের কাচের ন্যায়, অর্থাৎ কাচের মতোই কাজ করছে, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য আসতে পারছে কিন্তু এখান থেকে যেতে পারছে না, এটা আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসতেছে। ঠিক তখন এই কাচের ঘরের মতোই এটা কি হচ্ছে, গরম হচ্ছে। যার কারণে আমাদের পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং একই সাথে টেম্পারেচার বেড়ে গেলে পোলার আইস গলে যাবে, ফ্লোটিং হবে, বাসস্থান আমাদের যে জীববৈচিত্র্য আছে সেটা ধ্বংস হবে, আমরা যেভাবে অভ্যস্ত সেটা থাকবে না, অর্থাৎ নানা প্রকার সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এরকম চলতে থাকলে আমাদের ধ্বংস অনিবার্য। সো চলো আজকে আমরা সেটা সম্পর্কে জানবো, যে গ্রিন হাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। ওকে, আমরা শুরু করি যে গ্লোবাল ওয়ার্মিংটা কি। জেনারেল টার্ম, ওয়ার্মিং শব্দের অর্থ গরম হওয়া, গ্লোবাল মানে কি পুরো বিশ্বটা একসাথে গরম হওয়া। সো গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য জেনারেল কি is the gradual increase of the earth average temperature that causes the corresponding changes in climate that may be result attributed or greenhouse effect causes increased level of carbon monoxide, CFC and other pollutants। বলা হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে সেই কন্ডিশন বা অবস্থা যেটাতে কি হচ্ছে আর্থ টেম্পারেচারটা আমাদের বেড়ে যাচ্ছে। ওকে, সেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি। হোপফুলি আমরা বুঝতে পেরেছি যে এই সমস্ত কারণে আমাদের যখন পৃথিবীর টেম্পারেচার নর্মালের থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ জীবন উপযোগী, আমরা জানি যে পৃথিবী একটা আগে ছিল, অর্থাৎ উল্কাপিণ্ড কি বলবো, যে এখানে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিশন চলছে সূর্যতে, তাদেরই পৃথিবীটা আগে ওরকম ছিল। তো পৃথিবীটা যখন ঠান্ডা হয়েছে তখন সেখানে প্রাণীর উদ্ভব হয়েছে, মানুষ বসবাস শুরু করছে। তো আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, একটা সহনীয় পর্যায়ে আসছে। তো আমরা এখন মানুষের কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিতে দেখা যাচ্ছে যে এই টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি বাড়ছে বা লাগামহীন ভাবে বাড়ছে, যার কারণে আমাদের কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে। তো এই টেম্পারেচার, আর্থ টেম্পারেচার বা পৃথিবীর টেম্পারেচার বাড়াটাকে আমরা বলতেছি গ্লোবাল ওয়ার্মিং। ওকে, the causes of the global warming, কারণগুলি কি, যে causes of global warming, the global warming serious issue and it is not only single issue but a number of environmental issue, and this issues causes global warming divided into two categories, first of all natural and second of human or man-made factors বা কারণ যেগুলো রয়েছে। চলো সেগুলো সম্পর্কে আমরা একটু জানি যে কোন কোন কারণগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আসলে দায়ী। এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো সেই ছবিগুলোতে যে সমস্ত অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। ওকে, বলা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং হ্যাপেন্স বিকজ দ্য ন্যাচারাল রোটেশন অফ দ্য সান চেঞ্জেস দ্য ইন্টেন্সিটি অফ দ্য সানলাইট মুভিং ক্লোজার টু দ্য আর্থ। এটা হতে পারে, এটা ন্যাচারাল রিজন, যে সূর্য যদি পৃথিবীর কাছে চলে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হতে পারে। অ্যানাদার কজেস অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং ইজ গ্রিনহাউস গ্যাসেস, দিস ইজ দ্য মেজর, এন্ড গ্রিনহাউস গ্যাসেস আর কার্বন মনোক্সাইড CO, কার্বন মনোক্সাইড বা আমরা যেটাকে নীরব ঘাতক হিসেবে পড়ছিলাম, এন্ড সালফার ডাইঅক্সাইড, যেটা সবচেয়ে বেশি কথাই আমরা এয়ার পলিউশন যখন পড়েছি তখন কিন্তু পেয়েছিলাম যে কিসে থাকছে, আমাদের গাড়ির যে তেল পুরা জীবাশ্ম জ্বালানি যেখানে পুরা হচ্ছে সেখানে সালফার ডাইঅক্সাইডের ধোঁয়া বেরোচ্ছে, এন্ড it is trap the solar heat's rays and prevent the from of escaping from the surface of the earth।
তো সোলার থেকে সূর্য থেকে যে রেটা আসতেছে সেটাকে সে বাধাগ্রস্ত করছে এবং বাইরে বেরোতে দিচ্ছে না। দিস কজেস দ্য টেম্পারেচার আর্থ ইনক্রিসেস, যেটা যে কথাটা গ্রিন হাউসের কথাটা বললাম সেটাই বৃদ্ধি করছে। তাহলে আমাদের সারফেসের চারপাশে এভাবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইডের এরকম একটা আবরণ সৃষ্টি হয়ে গেছে। যে ভলকানিক ইরুপশন আর অ্যানাদার ইস্যু অফ দ্য কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং, যে এরকম যদি হয় ন্যাচারালি সাধারণত বিষয়গুলি যেমন এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত আর কথায় হবে বিভিন্ন যে সমস্ত প্রবণ এলাকা আছে আমাদের এদিকে হয় না। ফর ইনস্ট্যান্ট কিন্তু গ্লোবালি তো সবখানেই যাবে। ফর এ ইনস্ট্যান্ট এ সিঙ্গেল ভলকানিক ইরুপশন উইল রিলিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বাই অ্যাশ অ্যান্ড টেম্পারেচার। আমরা ছবিতে বা মুভিতে অনেক সময় দেখে থাকি যে কি পরিমাণ একটা আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ধোঁয়া এবং অ্যাটমসফিয়ারে যায়, অ্যাশ সাথে আরো অন্যান্য অপদ্রব্য। Once carbon dioxide increases, the temperature of the earth is increases and greenhouse trap and the solar radiation in the earth. Finally, এছাড়াও যেটা বলবো যে মিথেন is another issue for the causes of global warming, and methane is also is a greenhouse gas, and methane is more effective and is trapping the heat of atmosphere that carbon dioxide by 20 times. কার্বন ডাইঅক্সাইডের চেয়েও 20 টাইমস মিথেনটাই টেম্পারেচারটাকে কি করছে, আটকে রাখছে। ইউজুয়ালি মিথেন গ্যাস রিলিজ ফ্রম দ্য মেনি এরিয়াস, ফর ইনস্ট্যান্ট ইট ক্যান বি ফ্রম ক্যাটেল, ল্যান্ডফিলস, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, কোয়াল মাইনিং, মোবাইল এক্সপ্রেশন, ইন্ডাস্ট্রিয়াল এক্সেট্রা। আমরা যে গরু পালন করি না, ক্যাটেল বা এই ধরনের গবাদি পশু পালন করি, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয় বা নরমালি। এটাও কিন্তু আমাদের, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের চেয়েও 20 টাইমস আমাদের যে হিটটা যেটা যেতে চায় সেটা ধরে রাখে। তো এই ছিল মোটামুটি আমরা যেটা বলবো যে ন্যাচারাল রিজন যেটার কারণে আমাদের টেম্পারেচারটা আসলে বেড়ে যাচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। তো ন্যাচারাল কারণের থেকে আমাদের ম্যানমেড কারণগুলো সবসময় এগিয়ে। তো পাশে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিফরেস্টেশন বা আগুন জ্বালিয়ে দিচ্ছি সবকিছু পুড়ে ল্যান্ড জমি তৈরি করতেছে, আরেকটাতে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক চুল্লি বা এ ধরনের কিছু সাদৃশ্য ইন্ডাস্ট্রিয়াল বস্তু টস্তু। তো হিউম্যান ইনফ্লুয়েন্সটা সবসময় বেশি। আমরা মাঝে মাঝে একটা দেখি না, একটা পেজ আছে সম্ভবত, উই ডোন্ট ডিজার্ভ দিস প্ল্যানেট, যে তা সেখানে আমরা দেখি যে কিরকম মাঝে মাঝে পোস্ট হয়। আমি অবশ্য দেখি যে কি ধরনের কার্যক্রম আমরা করছি। যে কিছুদিন আগে যে ছবিটা সবাই আমরা দেখলাম যে কচ্ছপের গায়ে ফিশিং নেটস বা পলিথিন লেগেছে বা পলিথিনে আটকে গেছে, এই ধরনের যে সবই কিন্তু এই যে বিষয়গুলি যে হিউম্যান ইনফ্লুয়েন্সের জন্যই হচ্ছে। যে human that causes global warming are more than natural causes of global warming. The earth has been changing for many years until the still change because of modern lifestyle of human activities includes ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, প্রচুর পরিমাণে এনার্জি কস্ট করছি। সেটা হতে পারে বিদ্যুৎ কি এমনি উৎপন্ন হচ্ছে ডিজেল পুড়িয়ে অথবা কোনো জীবাশ্ম জ্বালানি কয়লা পুড়িয়ে, বার্নিং ফসিল ফুয়েল, বিশেষ করে আমাদের যেমন পেট্রোলিয়াম ডিজেল যা আছে, এই তেল কিন্তু কখনো সৃষ্টি হয়নি, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু তেল কখনো সৃষ্টি হয়নি। এগুলো জীবাশ্ম, সবগুলো জীবাশ্ম জ্বালানি। মাটির নিচে বলা হয় এরকমটা যে হাজার হাজার বছর আগে যখন এরকম সভ্যতা ছিল, তারা যে কোনো ডিজাস্টারে ড্যামেজ হয়ে গেছে তখন সেগুলো চাপা পড়ে সেখান থেকে তো তাদের ভিতর থেকে যে অয়েলটা কালেক্ট হচ্ছে, ফসিল ফুয়েল যেটাকে বলছে সেটা, অ্যান্ড মাইনিং, ক্যাটেল রিয়ারিং আর ডিফরেস্টেশন, যে গবাদি পশু পরিপালনের জন্য এবং একই সাথে ডিফরেস্টেশনের জন্য কিন্তু আমরা করছি। দেখো গবাদি পশু কি নরমালি কিন্তু বাড়বে কিভাবে, যে এটা যখন পরিবেশে বনে থাকবে সেখানে একটা সাইকেল ছিল, যে আমরা পড়েছি না যে হরিণের সংখ্যা বেড়ে গেলে বাঘের সংখ্যা যদি কমে যায় তাহলে হরিণের সংখ্যা বেড়ে গেল। আবার সো একটা লাইফ সাইকেল, একটা ইকোসিস্টেমের কথা যদি বলি, সেখানে যেরকম হরিণ থাকবে সেরকম বাঘ থাকবে, হরিণ বাঘকে খাবে বা বাঘ আবার এইভাবে সে কি একটা লাইফ সাইকেলের মতো। হরিণ যতগুলো বংশবৃদ্ধি করে বাঘ কিন্তু ততগুলো বংশবৃদ্ধি করে না, বা এজ লাইক, অর্থাৎ ন্যাচারালি একটা সাইকেল কমপ্লিট থাকবে। তো ঠিক এইভাবেই যখন মানুষ এখানে হাত দিচ্ছে তখন কি তার ইচ্ছা মতো আমরা গবাদি পশু পালন করছি বা আমাদের প্রয়োজনের তুলনায়, জনসংখ্যার তুলনায়, তো যেটা আমাদের পরিবেশের উপর এক্সট্রা প্রভাব ফেলছে। বলা হচ্ছে যে ফার্স্ট ইস্যু ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা এখন ফোর্থ স্টেজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে রয়েছি। তো ইন্ডাস্ট্রিয়াল হ্যাভ বিন ফসিল ফুয়েলস এন্ড পাওয়ার মেশিনস। তো এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনেও কিন্তু এরকম কোনো ইকো ফ্রেন্ডলি বা জেনারেল সোর্স কিন্তু আবিষ্কৃত হয়নি এখনো এনার্জির। আমরা সাধারণত সূর্যের আলোটাকে সোলার সেল তৈরি করি বা সোলার সেল তৈরি করে অ্যাবজর্ব করি, কিন্তু সেটাও পর্যাপ্ত পরিমাণে নয়।
এবং কিছু কিছু সোলার সেল সেগুলো কিন্তু ইকো ফ্রেন্ডলি নয়। এছাড়াও আমাদের যেটা রয়েছে জলবিদ্যুৎ এবং একই সাথে রয়েছে উইন্ড মিল বা বায়ু টারবাইন, সেটা সাধারণত আমাদের দেশে হয় না, যে উইন্ড মিল ঘুরিয়ে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কিন্তু এগুলো প্রয়োজনে আমাদের যে পরিমাণ প্রয়োজন এখন সেই প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। সেজন্য আমাদেরকে অল্টারনেটিভ খুঁজতে হবে বা এগুলোর কে কিভাবে আরো বেশি আহ, আমাদের দৈনন্দিন জীবনে এক্সপানশন করা যাবে, এগুলো থেকে আরো কিভাবে বেশি পাওয়া যায় অর্থাৎ গ্রিন উপায়ে সেই ব্যবস্থা করতে হবে। সো এই দিস ফসিল ফুয়েলস আর most important and everything use involve fossil fuel. For example, when we buy mobile phone, the process making mobile phone is involve machines and machine fuels. During such process, carbon dioxide is releasing to the atmosphere. And beside industrial transportation, such cars and also বিষয় আরেকটা বলি যে এখন আমরা যেভাবে আজকে এই প্রযুক্তির সাহায্যে কি কথা বলছি বা ক্লাস নিচ্ছি, তো আমাদের এই যে ক্লাস নিতে যে নেট ইন্টারনেট দরকার হচ্ছে বা এই যে ডিভাইস গুলি দরকার হচ্ছে, সবগুলো তৈরিতে কিন্তু এই ধরনের কার্বন ইমিশন হয়েছে এবং একই সাথে আমাদের যে মেইল হচ্ছে বা ইন্টারনেট সেটাকে স্টোরেজ বা সেটাকে পরিচালনা করতেও কিন্তু কার্বন ডাই অক্সাইড ইমিশন হচ্ছে বা এই ধরনের গ্লোবাল ওয়ার্ম হয় এরকম গ্যাস ইমিশন হচ্ছে। সো এখনো কিন্তু আমরা থেমে নেই এই কার্বন ইমিশনে বা আমাদের গ্লোবালকে ওয়ার্ম করতে। ওকে, সো আরো কিছু ফ্যাক্টরস রয়েছে, যেমন সেটা হচ্ছে মাইনিং, যেটা মাইনিং এর করে আমরা কি খনি থেকে যে মিথেন উইল ট্রাপড বিলো অফ দা আর্থ এন্ড বিসাইডস দা রিয়ারিং ক্যাটল উইল অলসো মিথেন গ্যাস, বিকজ আমরা সেখান থেকে তৈরি করছি অথবা মিথেন গ্যাস বানাচ্ছি, সেটা দিয়ে আবার জ্বালানি চালাচ্ছি। সো দিস ওয়ার্কস লিডস টু দা গ্লোবাল ওয়ার্মিং। আমাদের যে আমরা একটা ভিডিও দেখেছিলাম, সম্ভবত দিগন্ত টিভির কিনা জানি না, তো সেখানে আমরা একটা কার্টুনে দেখেছিলাম যে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে জলোচ্ছ্বাস হয়ে গিয়ে মানে সবকিছু ডুবে যাচ্ছে। এই ভিডিওটা কিছুদিন ফেসবুকে ঘুরে বেরিয়েছিল, আমার কাছে এই মুহূর্তে ছিল না, নাহলে আমি দেখাতাম তোমাদের। সো দ্য মোস্ট কমন ইস্যু ইজ ডিফরেস্টেশন। আমরা জানি আমাদের কিছুদিন আগে যে আমাদের ফুসফুস আমাজন, পৃথিবীর ফুসফুস, সেখানে আগুন ধরে গেছিল বা আগুন ধরা হয়েছিল বা যেভাবেই হোক না কেন। তো আলটিমেটলি যে হিউম্যান অ্যাক্টিভিটিস এর জন্য যে ডিফরেস্টেশন, বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম আগে কি পরিমাণ গাছপালা ছিল বা কি পরিমাণ সংরক্ষিত বন ছিল, এখন কিন্তু দেখা যায় এই সংরক্ষিত বনগুলো ঠিক থাকে না, সেগুলোকেও কেটে ফেলা হয় যে কোনো ভাবে। সেটা মানে মানুষের অ্যাক্টিভিটি অর্থাৎ বন কর্মকর্তা বা সবাই বনদস্যু গাছ কেটে কেটে ইত্যাদি। সো দিস ডেফরেস্টেশন, যারা আমাদের পরিবেশের ভারসাম্যটাকে ব্যালেন্স করবে, এই কার্বন ডাই অক্সাইডকে গাছ গ্রহণ করে আমরা জানি এবং অক্সিজেন ছাড়ে। সো কার্বন ডাই অক্সাইড ব্যালেন্সের একটা অন্যতম উপায় হচ্ছে আমাদের কি বলবো যে এই গাছ। তো এটা যদি আমরা ডিস্ট্রয় করে দেই তাহলে তো হচ্ছে না। অন্যদার ভাবে কিছু কিছু এখন কাজ করা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডকে কম্প্রেস করে একসাথে কোথাও রেখে দেওয়া যায় কিনা, এই ব্যবস্থা চিন্তা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা কতখানি পরিবেশের জন্য সুরক্ষিত থাকবে সেটা হচ্ছে কথা, যে কম্প্রেস করে না হয় এক জায়গায় রেখে দিলাম, বাট এট দা টাইম এটা আসলে কি হবে বা কোনোভাবে যদি এটার লিকেজ হয় বেরিয়ে যাবে এক্সেট্রা। তো কি ইফেক্ট অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং, আমরা একটু দেখি যে ইফেক্ট গুলি কি কি। যদি পৃথিবীর টেম্পারেচার বেড়েই যায় তাহলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। ওকে, তো প্রথমত নরমালি যদি আমরা বলি কি কি সমস্যার সৃষ্টি হবে, যে আমরা যারা ব্যক্তি মানুষ আছি তারা কি, আমরা তো এই পরিবেশের সাথে খাপ খাইয়ে পারি না, আমাদের একটু টেম্পারেচার ইনক্রিজ হলেই আমাদের জীবন কি বলবো টানাটানি শুরু হয়ে যায়। সো গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে যে সমস্ত প্রবলেম গুলি হয় সেগুলো যদি একটু দেখি যে হোয়াটস হ্যাপেন ইন দ্য গ্লোবাল ওয়ার্মিং কান্ট্রিজ, দ্যাট ইজ ইনক্লুড পোলার আইস ক্যাপস মেল্টিং। তো পোলারের যে মরুতে যে আইস গুলি রয়েছে সেগুলো সাধারণত একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকে, তো সেগুলো যখন পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে তখন কি সেটা স্বাভাবিকভাবে গলে যাবে। ইকোনমিক কনসিকুয়েন্স, ওয়ার্মার ওয়াটার অ্যান্ড মোর হারকিউনেস অ্যান্ড স্প্রেড দ্য আইডিয়াস অফ দ্য আর্থকোয়ার্ক, এবং একই সাথে পানি গরম হবে। ঠিক আছে, তো পানি যদি গরম হয়, পানিতে বসবাসকারী যে সমস্ত লিভিং অর্গানিজম আছে তারা তাদের ইকোসিস্টেম বজায় রাখতে পারবে না। তো তারা যদি মারা যায় তার উপর ডিপেন্ড করে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ থাকে তারা থাকতে পারবে না। সো একটা সাইকেল কমপ্লিটলি এভাবে নষ্ট হয়ে যাবে। বিভিন্ন প্রকার রোগ ব্যাধি ছড়াবে, কারণ ওই যে আমরা শুনেছিলাম যে দেখলাম যে বিজ্ঞানীরা বলতেছে যে ডিউ টু দা ইনক্রিজ টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে তখন এই আইস গুলো গলে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে, তো সেখান থেকে করোনাকালীনই তো আমরা শুনেছি যে সেখান থেকে নানা প্রকার ব্যাকটেরিয়া বাইরে বেরিয়ে আসতেছে। সো এই যে পোলার আইস ক্যাপে এটা তো আর একদিনে জমে নাই, তো এখানে আরো কি কি ট্রাপড হয়ে আছে আমরা জানি না। সো এটা যদি এভাবে বেরিয়ে আসে তাহলে উম আমরা অবশ্যই আরো কোনো বড় বিপর্যয়ে পড়ে যাব। কেউ কিছু বলবে এখানে? চ্যাট লিস্ট কে তোমরা আস্ক করতে পারো ইফ নেসেসারি। ওকে,
effect of the polar ice cap as the temperature increases, our north pole and south pole will melt and the rise of sea levels যেটা increase করবে, and according to the National Snow and Ice Data Center, if the ice melted totally, the sea would rise about 220 feet. Can you imagine? যদি সমগ্রগুলো গলে যায় তাহলে 230 ফিট হবে। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছি আমরা কি জানি? আমরাও থাকবো না। So if affects many long lying areas such as the Netherlands, in future Netherlands will be covered in water once and pole is melted. শুধু নেদারল্যান্ডস কেন, আমাদের বাংলাদেশেই তো ডুবে যাবে। And warmer sea surface temperature will result in more stronger tropical storms, and coastal already reserved the storm and like except the sea storm warning and storm before, increasing the loss of damage of the infrastructure. তো আমাদের যে কি বলবো, টেম্পারেচার বেড়ে গেলে অর্থাৎ ট্রপিক্যালি যে এলাকাগুলো আছে এমনিতেই থাকতে পারে না, সেখানে যদি আরো বেশি টেম্পারেচার বেড়ে যায় তো সেখানে তো টিকে থাকা সম্ভব নয়, যেটা মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। তাহলে দেখো এই একটা গ্লোবাল ওয়ার্মিং কতগুলো ডিজাস্টারকে নিয়ে আসতেছে, অর্থাৎ একটা কারণই যথেষ্ট। আমরা বলি না যে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, ইত্যাদি ইত্যাদি, এক একজনের বিশ্বাস এক এক রকম। তো এই যে এই যে হ্যাঁ অবশ্যই হবে, তো একটা এরকম একটা কারণই যখন যথেষ্ট পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য বা মানব সভ্যতাকে ধ্বংস করে, পৃথিবী ধ্বংস হবে কিনা জানি না, মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তখন আসলেই ভাববার বিষয় যে আজকে যে আমরা যাদেরকে মাটির নিচে খুঁজে পাচ্ছি প্রত্নতত্ত্ব বা অনেক গভীরে খুঁজে পাচ্ছি, সেখানে নিশ্চয়ই এরকম কোনো আর্থকোয়াক অথবা কোনো ডিজিজ হয়েছিল, যার কারণে কোনো প্রলয় হয়েছিল, প্রাকৃতিক সমস্যা, যার কারণেই কিন্তু সমগ্র মানব সভ্যতা বা ধ্বংস হয়ে গেছিল। Okay, the effects of the global warming. তো another is a specific loss of habitat, অর্থাৎ যারা বসবাসকারী প্রাণী আছে তারা আর বাস করতে পারবে না, সাদা ভাল্লুকের সমস্যা কমে যাচ্ছে। আমাদের নরমালি যদি আমরা চিন্তা করি, আমরা কি এখন পাখি দেখতে পাই? আগে ছোটকালে যে পরিমাণ পাখি দেখেছিলাম এখন কিন্তু সেই পরিমাণ পাখি আমরা দেখতে পাই না। সেটাও কিন্তু যে স্পেসিফিক প্রজাতিগুলো কিন্তু বাস করতে পারছে না বা থাকতে পারছে না। তো স্পেসিফিক দ্যাট ইনক্লুড পোলার বার্ডস এন্ড ট্রপিক্যাল ফ্রগস, যে কিছু ব্যাঙ রয়েছে, সেই ব্যাঙও কিন্তু আমরা নরমালি, আমি বাসায় এসেছি কয়েক মাস হলো, আমিও কিন্তু সেভাবে কোনো ব্যাঙ বা আগে যেরকম ভাবে থাকতো সেগুলো কিন্তু আমরা দেখি না, বা কোনো পাখি যে ধান খেতে বসছে। So due to the climate change এর জন্য, and beside various birds will migrate to the another place and because of animal not like humans, then the end of the habitants with their living temperature. আর আমরা বলি যে মানুষ আমরা সবচেয়ে বুদ্ধিমান এবং সভ্য, মোটেও সভ্য নয়। আমরা আসলে সবার সাথে কিভাবে বাস করতে হয় সেটা জানি না, যাদেরকে আমরা কি করছি যে যারা আসলে থাকার কথা সেটা সেটা আমরা রাখতে পারছি না বা তাদের কারণে। So rising sea levels, increasing the coastal erosion, flooding, damage during the coastal area systems, etc. তো বাংলাদেশের মতো কান্ট্রি ডুবে যেতেই পারে। So next effect is hurricanes, more hurricanes will occur and consequence, দেখো যে আমরা এখন ঘন ঘন জলোচ্ছ্বাস, তারপরে ঘূর্ণিঝড় এবং সেই সাথে আর্থকোয়াকের সম্মুখীন হচ্ছি কেন? ঠিক এই সমস্ত কারণে, এবং সেই সাথে নানা প্রকার ডিজিজ। So these are the effects of the global warming. Okay, now গ্রিনহাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমরা জানলাম যে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য। নাও উই আর টকিং অ্যাবাউট দ্য গ্রিনহাউস ইফেক্ট। তো পাশে একটা আমরা প্রথমে চিত্র একটা দেখতে পাচ্ছি যে সেখানে বিভিন্ন প্রকার ফসল ফলানো হয়েছে একটা শেডের ভিতরে। তো এই শেডটা কি সাধারণত কাচের বা প্লাস্টিকের এরকম হয়ে থাকে। এটার কারণটা কি, যে সমস্ত শীত প্রধান দেশ আছে সেখানে টেম্পারেচারটা যখন কমে যায়, তো তখন এই ফসল ফলানোর জন্য যে নির্দিষ্ট পরিমাণে টেম্পারেচার লাগে সেটা থাকে না। সেজন্য তো এই টেম্পারেচারটাকে ইনশিওর করার জন্য গ্লোবাল গ্রিনহাউস ইফেক্টটা কার্যকর করা হয়। ওকে, সো এখানে কিছু লিটারেচার যে when sunlight reaches the earth's surface, some is absorbed and warms the earth and most of the rest is radiate back to the atmosphere at the longer wavelength, and then the sunlight, some of these are longer wavelengths are absorbed by the greenhouse gases in the atmosphere before they are lost to space. So the absorption is the long wave and radiant energy warm the atmosphere, and this greenhouse gases act like a mirror and reflect back the earth of the sum of the heat energy which is would otherwise be lost of the space. The reflecting back and heat and energy by the atmosphere is called greenhouse effect. খুবই সিম্পল, আমরা বারবার পড়ে এসেছি, ছোটকাল থেকেই পড়ে এসেছি।
আবারও পড়ছি, সবই বুঝি, তারপরও বুঝি না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে গ্রিন হাউসের যে মেকানিজম, এখানেও ঠিক একই মেকানিজম। আমাদের যখন গ্যাসগুলো পৃথিবীর চারপাশে এরকম একটা আবরণের সৃষ্টি করেছে, তো নর্মালি পৃথিবী থেকে, সূর্য থেকে যে সমস্ত রে এখানে আসে সেখানে অ্যাবজর্ব হয়, তার চেয়ে অধিক তরঙ্গ দৈর্ঘ্যের রে উপরের দিকে চলে যায়। এখন এই গ্যাসগুলো বা এই শেডটা এখানে থাকার কারণে এই রে গুলো এখানে গিয়ে আবার রিফ্লেক্ট করছে মিররের মতো, আবার তারা বাইরে যেতে পারছে না, আবার পৃথিবীতেই ফিরে আসছে। তো যার কারণে পৃথিবী পৃষ্ঠের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আর সেই ইফেক্টটাকেই আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি। যেহেতু গ্রিন হাউস এটা হয়ে থাকে বা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেজন্য সেটাকে আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি। ডান। সো it is an effect which caused by the atmosphere containing the gases absorbed to emit IR and trap the heat, sunlight, UV ray, etc. শুধুমাত্র এগুলোই না, আমাদের আমরা শুনেছি যে ওজোন লেয়ার ধ্বংস হচ্ছে। তো ওজোন লেয়ার ধ্বংস হলে তাকে একই সাথে আমাদের অন্যান্য যে সমস্ত সানলাইটের খারাপ রে সেগুলো এসে পড়বে, এবং এখন কি মানুষের ক্যান্সার বেশি হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু এর ভিতরে একটা কারণ। সো এখানে সমগ্র ব্যাপারটা ছবির আকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সোলার আচ্ছা কি বলতেছো তোমরা আমাকে বলতে পারো, সমস্যা নেই। ওকে, গ্রিন হাউস ইফেক্ট কি বলা হচ্ছে যে সাম সোলার রেডিয়েশন রিফ্লেক্টেড বাই দ্য আর্থ এন্ড অ্যাটমসফিয়ার, কি হচ্ছে যে মোস্ট অফ দ্য রেডিয়েশন ইজ অ্যাবজর্বড ইন দ্য আর্থ সারফেস এন্ড ওয়ার্মস ইট, এ থেকে আসে সেটা কি এখানে গরম হয়, and some of the radiance infrared ingredient passes through the atmosphere and some of absorbed and re-emitted in all direction on the greenhouse and the effect of these warm of the earth surface and atmosphere কি হচ্ছে, কিছু কিছু অ্যাবজর্ব হচ্ছে এবং বাকিটা কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। সো ইনফ্রারেড রেডিয়েশন ইমিটেড বাই দ্য আর্থ সারফেস, তো এই যে রেডিয়েশনটা এখান থেকে হচ্ছে এটা আর এই লেয়ারটার কারণে যেতে পারছে না। সো ভেরি সিম্পল, বোঝার কথা সবারই, কারণ জীবনে বহুবার আমরা গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্ট পড়েছি। সো সেটাকেই এখানে দেখানো হচ্ছে যে কিভাবে আমাদের যে স্পেস রয়েছে এটা এখানে আসলে চলে যায়, এটা অ্যাটমসফিয়ার রয়েছে, এটা আর্থ রয়েছে, তো আলটিমেট এখানে যখন এই গ্যাসের আস্তরণটা সৃষ্টি হচ্ছে তখন এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটা আর যেতে পারছে না। ওকে, নাও গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাসেস কারা কারা? গ্রিনহাউস গ্যাসেস মোস্টলি কার্বন ডাই অক্সাইড যদি আমরা বলি, বাইরের ডেরিভেটিভস এর সাথে কার্বন মনোক্সাইড অন্যান্য রয়েছে প্রায় 49%, মিথেন 19%, which is most dangerous, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন কোথায় থাকে? আমরা সাধারণত ফ্রিজ ইউজ করি, এসি ইউজ করি, এখানে ক্লোরোফ্লো কার্বন দেওয়া হয়ে থাকে। ওজোন, নাইট্রাস অক্সাইড, ওয়াটার ভাপার 2%, এই সবগুলো মিলে বাইরের সারফেসে এটা লেয়ার তৈরি করছে। সো greenhouse gases indicate the global warming. How? বলা হচ্ছে since the industrial revolution, the go-to fuels in 19th century have been burning ever increases the amount of fossil fuel, coal, oil, gasoline, natural gas, etc. and electric generating plants, manufacturing plants, train, automobiles, airplanes. আচ্ছা একবার চিন্তা করো তো যে এই ফসিল ফুয়েল ছাড়া আমরা কতক্ষণে চলতে পারি? অল টাইপস অফ ফসিল ফুয়েল, মানে সবই বন্ধ হয়ে যাবে আমাদের, তাই? The fossil fuels may have the form 10,000 hundreds of millions years ago. They are brewed and preserved remains of the plant and animal matter whose carbon originated and via photosynthesis. Okay, তো দেখো ফটোসিনথেসিসের মাধ্যমে কি হচ্ছে, যে ফটোসিনথেসিসের মাধ্যমে আমাদের কি হয় আমরা জানি, গাছের ফটোসিনথেসিস সূর্যালোকের মাধ্যমে সে নেয়, যে রেসপিরেশন এন্ড কম্বুশন এবং ফটোসিনথেসিস এই সবগুলোর কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আমাদের যে এই ফসিল ফুয়েল গুলো তৈরি হয়েছে, সেটা যাই বলি না কেন। ওকে, শেষে আমরা দেখতেছি যে হাইড্রোকার্বনস, এই ফসিল ফুয়েল গুলোকে যখন আমরা কম্বুশন করব, পোড়াবো, তখন আসলে কি হবে, ফটোসিনথেসিস, কারো সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন উৎপন্ন হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে, এনার্জি কম্বুশনের মাধ্যমে আমরা যদি দেখি যে হাইড্রোকার্বনস এনার্জি পানি উৎপন্ন করছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। ফটোসিনথেসিসের মাধ্যমে যেটা রিমুভ হচ্ছে আমাদের কম্বুশনের মাধ্যমে, অর্থাৎ পোড়ানোর মাধ্যমে কি সেটা রিওকারিং হচ্ছে। ওকে, সো ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশন, যেটা প্লান্টস, অ্যানিমাল এন্ড ফাঙ্গাই, ব্যাকটেরিয়া, আমরা ওয়াটার ইয়েতে পড়েছিলাম, ওখানে কিছু এগুলোর কথা পড়েছিলাম, এক্সেট্রা এক্সচেঞ্জ কার্বন and between the carbon dioxide and atmosphere and carbon compounds of organism, but humans are now putting the natural carbon cycle out of balance, and because of the emission of carbon dioxide, long stored fossil fuels
and percentage in atmosphere has increased about 289 parts per million before the industrial revolution to over 360 part per million and rising. এটা বৃদ্ধি পাচ্ছে. So sometime during the first 21 century the concentration of the carbon dioxide will be twice. Can you imagine if the twice, and what will be before the industrial revolution? With a higher carbon dioxide concentration, some expectation of the stranger greenhouse effect and therefore the global temperature. Not only for the global temperature, when increase the twice carbon dioxide in our atmosphere, তখন আমরা কি তো শ্বাস নিতেও পারবো না. আমরা জানি যে চায়নাতে হংকং এর বায়ু খুবই খারাপ, ঢাকাটাও কম খারাপ নয়. তো সেখানে বিক্রি করা হয়, অর্থাৎ বাতাস বোতলে ভরে বিক্রি করা হয়. তো দুদিন পর আমাদের এখানেও একই ঘটনা হবে যে আমাদের এখানেও কিন্তু বাতাস বিক্রি হবে বা এরকমটাও হতে পারে আফটার ফিউ সেঞ্চুরি, যে গাছ তার যার কার্বন ডাই অক্সাইড তার, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বলবো না, যে অক্সিজেন তার, হ্যাঁ, এই অবস্থা সৃষ্টি হতে পারে. সো হাউ টু গ্রিনহাউস এফেক্ট কার্বন ডাই অক্সাইড এন্ড অ্যাটমসফিয়ার কনস্টিটিউয়েন্ট এন্ড প্লে সেভারাল ভাইটাল রোল ইন দ্য এনভায়রনমেন্ট. কিভাবে কাজ করে? একই কথা বারবার আসতেছে যে ইট অ্যাবজর্ব দ্য ইনফ্রারেড রেডিয়েশন অফ দ্য অ্যাটমসফিয়ার এন্ড ইট প্লেস এ ক্রুশিয়াল রোল in the weathering of the rocks. It's raw material for photosynthesis and carbon for earth fossil fuel. তো আমরা যখন এই ফসিল ফুয়েল গুলো পুড়ছি তখন এখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটাই কিন্তু থেকে যাচ্ছে. অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট যেটাই বলি না কেন, সেটার মেকানিজম যেটা আমরা বলছি সেটা কিন্তু একই. সো দ্য হিট ইজ রিরেডিয়েটেড অ্যান্ড ট্রাপড, অ্যান্ড সেটা আমাদের পৃথিবীতে ফিরে আসছে. সো দিস গ্যাস আর মাচ মোর রেসপন্সিবল ফর আওয়ার গ্রিন হাউস ইফেক্ট. তো এই ছিল আজকে আমাদের গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে. আমাদের পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে, বা সেটা রক্ষা করার দায়িত্ব লিভিং হিসেবে আমার. ওকে, তোমরা তোমাদের কথাগুলো পরে বলতে পারো. এখন আমরা একটু রিভিউ যদি করি তাহলে একটু দেখা যাবে যে আজকের চ্যাপ্টার ছিল দুটি সোজা চ্যাপ্টার, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্ট. তো গ্রিন হাউস ইফেক্টটা আমাদের আগে আলোচনা করা উচিত. তো গ্রিন হাউস ইফেক্ট যেটা আলোচনা করলাম, যে এখানে কি গ্রিন হাউসের মেকানিজম আমরা সবাই জানি. এখানে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসে কিন্তু এখান থেকে রিফ্লেক্ট হয়ে যেতে পারে না, যার কারণে আটকে পড়ে যায়, এবং শীত প্রধান দেশে এটা করা হয়ে থাকে. কিন্তু যখন কার্বন ডাই অক্সাইড এবং সাস গ্রিন হাউস গ্যাসেস বাইরে এরকম একটা আবরণের সৃষ্টি করছে, একইভাবে সূর্যের আলো এখানে আসতেছে কিন্তু বেরিয়ে যেতে পারছে না, যার কারণে সেটা গরম হচ্ছে. এটা নরমালি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, যেটাই এখানে ছবিটার মাধ্যমে বোঝানো হয়েছে. এবং সাথে কি হচ্ছে, গ্রিন হাউস গ্যাসেস এর পরিমাণ হচ্ছে, এবং সেই গ্রিন হাউস গ্যাসের কারণে কি কি হচ্ছে বা কিভাবে হচ্ছে, সেটাই গ্রিন হাউস ইফেক্ট ওয়ার্ক কিভাবে কাজ করছে. তো এই গ্রিন হাউস ইফেক্টের কারণে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে. তো গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস ইফেক্ট একটা কারণ বা একটা কি বলবো অপারেশন, যেখানে গ্রিন হাউস ইফেক্টটা তৈরি হচ্ছে বা একটা রেজাল্ট, তো যার কারণে ফলাফল হিসেবে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং. এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো তো আমরা দেখলাম, এই যে ন্যাচারাল কারণে হতে পারে, ম্যানমেড কারণে হতে পারে, এবং ফলাফল যেটা সেটা অত্যন্ত ভয়ঙ্কর আমাদের জন্য, যে অল টাইপস অফ স্পেসিস ক্যান. ওকে, সো এই ছিল আজকে আমাদের লেকচার.